আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো এখানে ভীম লিকুইড নিয়ে আসছি আর নীল। তো সকালবেলা যেয়ে আগে এগুলো নিয়ে আসছি দোকান থেকে। তো আজ হচ্ছে আমার বাসায় আমার কাকুর আসার কথা, আর এই প্রথম আমার কাকু আমার বাসায় আসছে, আমার সেজে কাকু। আর দেখুন এখানে বাজারও করে নিয়ে আসছি। তো হচ্ছে এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসছি, তারপরে কিছুটা লেবু নিয়ে আসছি, কাঁচা ঝাল নিয়ে আসছি, বরবটি নিয়ে আসছি আর কাঁকরোল। তো এই বাজারগুলো আগে করে নিয়ে আসলাম। আর হচ্ছে কাকুরা আসছে বলতে কি এসেছে, কিন্তু আমার বাসা এখন আসেনি। আসলে আমার বাসাটা তো ডায়াবেটিক সেন্টারের পাশে, তো আমার কাকুরা আগে এসে ডায়াবেটিক সেন্টারে রয়েছে। তো আমার কাছে ফোন দিছিল যে আমরা পৌঁছে গেছি, আর হচ্ছে কাকুর জন্য একটু 2 থেকে 3 পিস রুটি করার জন্য। তো আমি বললাম তো আমার বাসায় তো সবসময় রুটি হয় সকালের দিকে, যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ড রুটি আলু ভাজি এগুলো নাস্তার জন্য নিয়ে যায়, আর আমার ছেলেটাও পরোটা এবং আলু ভাজি খায় সকালে। তো সেই ক্ষেত্রে আমাকে আর বাড়তি কিছু করা লাগেনি আমার কাকুর জন্য। তো এখানে লেবুগুলো আমি আগে নিয়ে নিচ্ছি ছোট ডালাটায়, নিয়ে আগে সাইড করে তারপর একে একে আস্তে আস্তে যে সবজিগুলো আছে সব কিছু গুছিয়ে নিব। এবং খুব দ্রুত রান্না করে নিতে হবে, যেহেতু কাকু থাকবে না। এইটাই আমার কাছে এতটা খারাপ লাগে যে আমার বাসায় কোনো মেহমান আসলে হয় কি মানে থাকতে চায় না। যেই দিন আসে, যদি সকালে আসে বিকালে চলে যাবে, না হয় যেদিন আসে তার পরের দিন সকালে চলে যাবে। আসলে আমি তো একা মানুষ, একা হাতে এত কিছু গোছানো আপ্যায়ন করাটা হয়তো আমার কষ্ট হয়ে যায়। তাছাড়াও দেখা যাচ্ছে আমি তাদেরকে ঠিকঠাক মতো আপ্যায়নটা করতে পারি না। তো এইখানটাতে আমার খুবই খারাপ লাগে। যদি 1-2টা দিন থাকে তাহলে দেখা যাচ্ছে কি আস্তে ধীরে সব কিছুই করতে পারি, কিন্তু ওই যে একা মানুষ তো সব কিছু তো আর একা হাতে করা সম্ভব হয় না। একা মানে আমার হাজব্যান্ড তো অফিসে থাকে, ছেলেটা তো কিছুই পারে না করতে। তো আমি একা হাতে কোটা বাছা, রান্না করা, বাজার করা এগুলো একটু আর কি কষ্ট হয়ে যায়। তো এই যে আমার কাকু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। তো বাসা তো খুব বেশি একটা নোংরা আছে সেটা নয়, তবুও যেখানে যতটুকু আর কি মনে হলো আমার যে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে রাখা দরকার, তো সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আমার এই বেসিং সেলফটার উপরে যেহেতু কাচের, তো পানি পড়ে পড়ে হয়েছে কি ওই পানির যে দাগটা ওইটা কিন্তু উঠতে চায় না। আর আমাদের যে কলের পানি সেটা কিন্তু মানে বোরিং করা, কিন্তু ওইটা আয়রন নেই, অথচ পানির সাদা সাদা এক ধরনের আয়রন পড়ে, সাদা আয়রন। তো ওই সাদা আয়রনটা দেখা যাচ্ছে এত জেদি দাগ হয় যে এমনি লাল আয়রন তো ওঠানো যায়, ডলা দিলেই উঠে যায়, কিন্তু এই সাদা আয়রনটা একদম পাথরের মতো হয়ে থাকে, একদম পাথরের মতো শক্ত। ওইটা ডলে ওঠাতে গেলে অনেকটাই কষ্ট হয়। মেয়েদের বাপের বাড়ি থেকে যদি কেউ আসে তাহলে কিন্তু ভীষণ পরিমাণে মানে আনন্দ হয়, একটা এক্সাইটমেন্ট মানে আসে নিজের কাছে যে বাবার বাড়ি থেকে আসছে। আর যেহেতু আমার বাপের বাড়ি বলতে তেমন কোনো লোকজন নাই, আর আব্বু আম্মু যেহেতু নাই, ছোট ভাইটা আমার কাছেই থাকে, তো আলাদা করে যে বাপের বাড়ি থেকে কোনো কেউ আসবে কি তাদের একটু আমি আপ্যায়ন করতে পারবো, অথবা আমি যে সেইভাবে করে গুছিয়ে গাছিয়ে যাব সেরকম পরিস্থিতি আমার নাই। তবে যতটুকু যেতে পারি সেই দিন, যতটুকুই থাকি না কেন, 1 দিন 2 দিন, তো ওই জিনিসগুলো আমি খুবই উপভোগ করার চেষ্টা করি। আর যতটুকু পারি আমার বাসায় যারা আসে, আমার কাকু, আমার কাকি, আর বিশেষ করে আমার বোনেদের কথা বলবো। আসলে সবার ভাগ্য হয়তো একরকম হয় না। আমার একটা বোন নেই, কিন্তু আমি কখনো আমার বোনের অভাবটা বুঝি না। কারণ আমার যে বোনেরা আছে, আমার চাচাতো বোন, আমার ফুফাতো বোন, মায়ের পেটের বোন হলেও হয়তো এতটা আপন হতো কি না আমি নিজে জানি না।
তো আমরা 8টা বোন, মানে আমাদের চাচাতো ফুফাতো মিলে যে 8জন আর কি আমরা থাকি। বোন অনেকগুলো আছে, কিন্তু হচ্ছে যে 8জন আর কি আমরা একসাথে চলাফেরা করি। তো এদের কথা আমি হাজারবার বললেও মানে আর কি শেষ হবে না। এদের হচ্ছে মিশ আমাদের যে একটা আন্তরিকতা, তো এই আন্তরিকতাটা আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সবসময় আমাদের ভিতরে আন্তরিকতাটা রেখে দেয়। আর আমি এবং আমার হাজব্যান্ডও খুব আমার বোনেদের প্রতি মানে সম্মান করে, এবং ও খুবই আমার বোনেদের কেয়ার করে। আর সেই সাথে আমি তো ফুল পাগল, আমার বোনেদের বলতে আমি ভীষণ পাগল। আর যে ভাইরা আছে আমার চাচাতো ভাইরা, তো ওদের কথা যেটা বলবো সেটা হচ্ছে আসলেই আমার ভাগ্যটা খুবই ভালো যে আল্লাহ আমাকে এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করিয়েছে। আল্লাহর কাছে সেই জন্য আমি অনেক শুকরিয়া আদায় করি। তো আমার ভাইদের কথা কি বলবো, আমার হচ্ছে ভাইরা এমনই যে যদি শোনে যে আপু আসবে, তো হচ্ছে সেই দিন দেখা যাচ্ছে আমি পৌঁছানোরও ঘন্টাখানিক মতো আগে যে ওরা হচ্ছে দাঁড়িয়ে থাকবে, যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, না হয়তো পথে কোথাও দাঁড়িয়ে থাকবে রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, হয়তো বসেই থাকবে, ওই আধা ঘন্টা মতো বসেই থাকবে। তবুও ও হচ্ছে আগে যাবেই, যে হচ্ছে বোন আসছে, যে আমার আপু আসছে, আমি আগে যাব। আসলে এই যে একটা যাওয়া আর এই যে বাপের বাড়ির যে আনন্দটা আমি এখনও পর্যন্ত পাই, হয়তো অনেকেই পায় না, যাদের বাপ মা নেই তারা হয়তো এই আনন্দটা বাবা মা মারা যাওয়ার পরপরই হয়তো এটা পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার যত্ন এবং তারা আমাকে যেভাবে রেখেছে এবং আমাকে যেভাবে দেখে তার কোনো ত্রুটি নেই। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া জানাই এটার জন্য। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই জানবেন যে আমার হাজব্যান্ড মাংস খেতে প্রচুর পছন্দ করে। মানে ওনার সপ্তাহে 7 দিনই মাংস হোক এবং 1 দিন সবজি হোক, সেটাই ওনার পছন্দ। তো তবুও সবজিটা তো খেতেই হয়, মাংস তো তেমনভাবে খেলে নিজের শরীরেরই ক্ষতি হয়। তো এখানে আমি বারবার বলছিলাম যে আমি হচ্ছে কিন্তু ফার্মের মুরগি আনবে না, আমি খাবো না। তো উনি বলছেন আমি খাবো। আর সেই সাথে তো আমার 2টা বাচ্চা আছেই, দুইজনই একদম মানে হচ্ছে ওর মুরগির মাংস খুবই পছন্দ, আর গরুর মাংস খেতে চায় না, ওই যে দাঁতে বেঁধে যায়। তো এখানে গরুর মাংস নিয়েছি ফ্রিজ থেকে, হচ্ছে এক টুকরা নামিয়ে রেখেছিলাম। তো ওটা হচ্ছে আমার সেজে কাকুর জন্য করব। আমার সেজে কাকু তো মুরগির মাংস খায় না, আর ওই যে মুরগির মাংস পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো সেই মাংসটা এখানে একটু নিয়ে নিলাম, কারণ মুরগির মাংসটা রান্না করব আমার বাচ্চাদের জন্য, আর গরুর মাংসটা আলাদাভাবে রান্না করব আমার কাকুদের জন্য। তো হচ্ছে আমার বাচ্চাদের জন্য যে আলাদা করে রাঁধছি এটার একটাই কারণ যে ওরা হচ্ছে গরুর মাংস খাবে না, তো সে কারণে হচ্ছে ওদের জন্য স্পেশালভাবে আমার মুরগির মাংসটা করতে হচ্ছে। তো এখানে লেবু আর হচ্ছে লবণ দিয়ে হালকা একটু কষলে মেখে নিব, নিয়ে তারপর হচ্ছে এটা আমি ভালো করে ধুয়ে ফেলবো। আর আমি তো এটা অবশ্যই ভেজে রান্না করি, ফার্মের মুরগি সেটা কিন্তু বোঝাও যায় না খেয়ে। এখানে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম, একটু সরিষার তেলও দিয়ে দিলাম, দিয়ে তারপর তো রান্নাঘরে চলে গিয়েছিলাম। আর যেহেতু মেহমান আসছে সে কারণে মানে ভিডিওটা করতে পারিনি, রান্নার ভিডিও। তো এখানে দেখুন গরুর মাংস রান্না করলাম, মুরগির মাংস রান্না করেছি, এখানে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি করেছি, আর এখানে করেছি হচ্ছে কুচো মাছ দিয়ে আমড়া দিয়ে চচ্চড়ি। তো আমার কাকু ডায়াবেটিক্স বাড়তি একদমই কমছে না, তো সেটাও একটু টেনশন হচ্ছে, যেহেতু আমার আব্বুর ডায়াবেটিক্স কমেনি, তো সে কারণেই আমার আব্বু এত বড় একটা সমস্যায় পড়ে গিয়েছিল। তো ফাইনালি আমার কাকুরা চলে আসছে, তো আমারও রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো।
তো এখানে আমি আমার কাকুকে খেতে দিয়ে দিলাম। এখানে আমি একটু আমার কাকুর ভিডিওটা করে রাখলাম, কারণ মানুষের দিয়ে বিশ্বাস নেই। ওই যে বলছিলাম যে আমার আব্বু ডায়াবেটিক্সের কারণে মূলত আমার আব্বুর প্রেশারটা কমেনি, আর তারপরে স্ট্রোক হয়ে গেছে। তো আমার কাকুরও সেম হয়েছে, মানে স্ট্রোক একবার হয়ে গেছে, আল্লাহর অশেষ রহমত, তিনি সুস্থ আছেন। তো কাকুর এই জন্য একটুখানি স্মৃতি আমার এই পেজটাতে রেখে দিলাম। তো আল্লাহ যেন তাকে ভালো রাখুক। তো আমার কাকু থাকেনি, ওই যে বলছিলাম যে কেউ আমার বাসায় থাকলে আমার খুব ভালো লাগে। তো আজকে খুব খারাপ লাগছিল যে আমার মেয়েটা বারবার নানু ভাই বলে আমার কাকুর গলা জড়ায় ধরছিল, কোলে যাচ্ছিল। হয়তো আমার আব্বু যদি বেঁচে থাকতো তো আজ আমার মেয়ে আমার ছেলে দুজনেই ঠিক খুব আনন্দ করতে পারতো তার সাথে আসলে। তো যাই হোক, এরকমই দেখে আজ চোখের পানি আসলে আটকে রাখতে পারছিলাম না, যে এরকম একটা দৃশ্য আল্লাহ যেন কাউকে না দেয়, সবার বাপ মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক, আমার কাকুও যাওয়ার সময় খুব কষ্ট পেয়েছে, বলছে যে এই তো বিপদে পড়ে গেলাম তোমার বাসায় এসে, এখন থেকে তো আসতেই হবে তোমার মেয়ের জন্য। তোমার মেয়ে যেটা করছে ওদেরকে নিয়ে যেও, কেননা ওদের তো নানা নেই, ওদের তো ওই জিনিসটা বুঝতে দিবা না তুমি। তো আমি বলছি হ্যাঁ অবশ্যই কাকু যাব। আসলে একটা ইমোশনাল জায়গা এটা, যে নানু ভাই এই জিনিসগুলো আসলে খুবই ইমোশনাল হয়, যেটা আর কি যাদের নেই তারা আসলে ভীষণ পরিমাণে সেটা মিস করে। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, কিছু মনে করবেন না। তো এখানে এই কড়াইটা না আমি একটু নতুন কিনেছি। তো যখন পার্সেলটা খুলছিলাম তখন তো ফোনটা নিয়ে যাইনি, আর রাস্তায় পরে ডেলিভারি বয়ের সামনেই এই কড়াইটা খুলে দেখতে হয়েছে। তো এটা স্টিলের, আর এই কড়াইটা আমাকে প্রথমে বলছিল ওখান থেকে, মানে পেজ থেকে বলছিল ইন্ডাকশনে রান্না করা যাবে না। তারপর দেখি না, ইন্ডাকশনে বেশ সুন্দরভাবে আমি রান্না করতে পারছি এবং কড়াইটা বেশ মেলান্ত। তো সেই কারণে দেখেই কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। তো কাকুরা তো চলে গেছে, আর এই তো বিকেলের দিকে একটু নাস্তা তৈরি করছি, নুডলসটা তৈরি করছি, যে বাচ্চাগুলোকে একটু খাওয়াই। আমার মেয়েটা খুব কান্না করছিল যে ওর নানু ভাই চলে গেছে, খালামণি চলে গেছে, সেই সাথে তো আমিও কান্না করছি। তো যাই হোক, ওকে ঠান্ডা করার জন্য আমি এখানে নুডলসটা তৈরি করছি। আসলে কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, তো সেটার জ্বলন্ত প্রমাণ আমি। তো এই যে কয়েকটা দিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। তো মনটা অনেকটা খারাপ ছিল, কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। আর নিজের মন যদি ভালো না থাকে তাহলে দেখবেন আপনার কোনো কাজেও মন আসবে না, আর ভিডিও তো করাটা সম্ভবই হয় না। মূলত আমি ভয়েসই দিতে পারতাম না। তো যেমনটা আর কি এবছর শরীরটা খারাপ হচ্ছে, মানে বর্ষা তো হতেই আছে, আর সেই সাথে খুব বেশি পরিমাণে আমার শ্বাসকষ্টটা বাড়ছে। তো এই শ্বাসকষ্ট বাড়ার কারণে আমি ভিডিওটা দিতে পারছি না। ভয়েসটা দিতে গেলে তো আপনারা জানেনই যে বেশ একটু গুছিয়ে কথাটা বলতে হয়, আর একটানা বেশ 16 মিনিট 15 মিনিট মতো কথা বলাটা আমার কাছে অনেকটা টাফ হয়ে যাচ্ছিলো। তো ভাবছিলাম যে একটু সুস্থ হলে দিব। তো এর ভিতরে বাচ্চা কাচ্চার তো চিল্লাপাল্লা আছেই, আর সেই সাথে তো অনেক কিছুই আছে, ওদের দুষ্টামো লেগেই থাকে। আর এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে, এই যাই হোক না কেন, আর আমার বাচ্চারা বৃষ্টি হলেও কি না হলেও কি বাইরে তো যাই না। তো যাই হোক, ওরা তো বাসায় ছিল, এরকম দুষ্টামির কারণে আমি ভয়েসটাও ঠিকঠাক দিতে পারছিলাম না। তো সব মিলিয়ে আর কি কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি। তবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো এখানে নুডলসটা আমি ভেজে নিচ্ছি, ভিডিওটা অবধি রাখছি। যদি আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে আবার রেগুলার ব্লগ পেতে পারেন। আল্লাহ হাফেজ।